ভয়ের জগতে আপনাকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ভয়.com ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে ফিরে এলাম সম্পূর্ণ নতুন একটি এপিসোড নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি হারিয়ে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া এবং ভয়.com-এর সমস্ত শ্রোতা। আমার নাম বুরহান, আমি ঢাকা থেকে লিখছি। তবে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যা মনে পড়লে আজও শীতের রাতেও আমি ঘেমে যাই। আমি কখনোই অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাসী ছিলাম না, কিন্তু 2011 সালের সেই রাত আমার বিশ্বাসের ভিত্তি নড়বড়ে করে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল 2011 সালের ডিসেম্বরে। আমার খুব কাছের বন্ধু, নাম সজীব, ওর গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার এক প্রত্যন্ত চরে। ওর কাজিনের বিয়ে উপলক্ষে আমাদের দাওয়াত ছিল। আমরা 4 বন্ধু, আমি, সজীব, রনি আর তানভীর মিলে ঠিক করলাম বাইকে করে যাব। শীতকাল, কনকনে ঠান্ডা, তার উপর চরাঞ্চল, কুয়াশায় চারপাশ ধোঁয়ার মতো হয়ে থাকে। আমরা যখন গ্রামে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা। গ্রামটা অদ্ভুত রকমের শান্ত। ইলেকট্রিসিটি নেই বললেই চলে। চারদিকে হ্যারিকেন আর ল্যাম্পের আলো। সজীবদের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায়, আর ঠিক তার পরেই একটা বিশাল বাঁশঝাড় আর পুরনো একটা কবরস্থান। গ্রামের মুরব্বীরা আগেই বলে দিয়েছিল, ওই বাঁশঝাড় আর কবরস্থানের দিকে রাতে কেউ যেও না, জায়গাটা ভালো না। আমরা শহরের ছেলে, এসব কথায় কান দিলাম না, হাসি হাসি করে উড়িয়ে দিলাম। বিয়ের প্রথম দিন খুব ধুমধাম হলো। রাত প্রায় 12টা বাজে। আমরা 4 জন গেস্ট রুমে শুয়ে আছি। রুমটা টিন শেডের, জানালা দিয়ে বাঁশঝাড়টা দেখা যায়। প্রচণ্ড ঠান্ডা, তাই সবাই লেপ মুড়ি দিয়ে শুয়েছিলাম। হঠাৎ তানভীর আমাকে কনুই দিয়ে ধাক্কা দিল। বোরহান, ওঠ, কিসের যেন একটা গন্ধ আসছে। আমি ঘুম ঘুম চোখে বললাম, কিসের গন্ধ? তানভীর ফিসফিস করে বলল, পোড়া মাংসের আর পচা ফুলের মতো একটা মিষ্টি অথচ বমি আসার মতো গন্ধ। আমি উঠে বসলাম। সত্যি বাতাসে একটা ভ্যাপসা দুর্গন্ধ। মনে হচ্ছে অনেক দিনের পুরনো কোনো কবরের মাটি খুঁড়লে যেমন গন্ধ বের হয় তেমন। আমরা জানালার দিকে তাকালাম। বাইরে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও বাঁশঝাড়ের নিচে একটা ধপধপে সাদা অবয়ব নড়াচড়া করছে মনে হলো। কৌতূহলবশত আমি আর তানভীর টর্চ নিয়ে রুম থেকে বেরোলাম। সজীব আর রনি গভীর ঘুমে। আমরা পা টিপে টিপে বাড়ির পেছনের দিকে গেলাম। যত এগোচ্ছি গন্ধটা তত তীব্র হচ্ছে। বাঁশঝাড়ের কাছে গিয়ে যা দেখলাম তা দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল। একটা বিশাল রেইন ট্রি গাছের নিচে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। তার পরনে লাল পেড়ে সাদা শাড়ি, কিন্তু শাড়িটা জায়গায় জায়গায় ছেঁড়া আর কাদা মাখা। তার হাতে একটা কাপড়ের পুতুল, তাতে অনেকগুলো সুই ফোটানো। তানভীর আমার হাত খামচে ধরল। ভয়ে ওর হাত কাঁপছে। আমরা নড়তে পারছিলাম না। হঠাৎ মহিলাটি ঘাড় না ঘুরিয়েই বলল, তোরা এখানে কেন এসেছিস? যা দেখলি তা নিয়ে গেলে প্রাণ নিয়ে ফিরতে পারবি না। গলাটা মনে হলো মাটির নিচ থেকে আসছে। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে ঘরে চলে এলাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। পরদিন সকালে আমরা সজীবকে সব বললাম। সজীবের মুখ ফ্যাকাশে এনে গেল। ও বলল, ওই মহিলা তো 10 বছর আগে মারা গেছে। ও ছিল গ্রামের কুখ্যাত ডাইনি, কালো জাদু করত। গ্রামের মানুষ ওকে পিটিয়ে মেরে ওই গাছের নিচে পুঁতে রেখেছিল। আমরা ভাবলাম মনের ভুল, কিন্তু আসল ঘটনা শুরু হলো সেই রাতে। বিয়ের মূল অনুষ্ঠান শেষ করে আমরা যখন ঘুমাতে গেলাম তখন রাত 2টো।
আমি শুয়েছি জানালার পাশে। হঠাৎ ঘুম ভেঙে গেল টিনের চালে শব্দ শুনে। মনে হলো কেউ টিনের উপর দিয়ে দৌড়াচ্ছে। বিড়ালের পায়ের আওয়াজ নয়, ভারী মানুষের পায়ের আওয়াজ। ধপ ধপ ধপ। হঠাৎ শব্দটা থামল। তারপর শুরু হলো জানালার শিকে নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। ক্যাচ ক্যাচ। আমার শরীর অবশ হয়ে গেল। আমি তাকাতে যাচ্ছি না, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে জানালার দিকে তাকাতে বাধ্য করল। জানালার ওপাশে সেই বৃদ্ধা মহিলার মুখ, কিন্তু এখন আর সে স্বাভাবিক নেই। তার চোখের মনি নেই, শুধু সাদা অংশ। চামড়া ঝুলে পড়েছে আর মুখ দিয়ে লালা ঝরছে। সে আমার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি দেখে আমার হৃৎস্পন্দন বন্ধ হবার উপক্রম। সে ফিসফিস করে বলল, আমার কাজ এখনো শেষ হয়নি, তোর রক্ত লাগবে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। এটাকে বোবায় ধরা বলে, কিন্তু এটা তার চেয়েও ভয়াবহ। আমি অনুভব করলাম আমার বুকের ওপর প্রচণ্ড ভার। মনে হলো কেউ আমার বুকের ওপর বসে আছে। তাকালাম, দেখি সেই পুতুলটা, যেটা ওই মহিলার হাতে ছিল। পুতুলটা জীবন্তের মতো নড়ছে আর আমার গলার দিকে এগিয়ে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এখনই মারা যাব। ঠিক সেই মুহূর্তে আজানের শব্দ কানে এলো, ভোরের আজান। সাথে সাথে জানালার ওপাশ থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল, আর বুকের উপর থেকে ভারটা সরে গেল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখি সকাল 10টা। আমার চারপাশে গ্রামের হুজুর আর মুরব্বীরা বসে আছেন। আমার জামা খোলা আর বুকের ওপর স্পষ্ট নখের আঁচড়ের দাগ। দাগগুলো কালচে হয়ে আছে, যেন কেউ আগুনে ছ্যাঁকা দিয়েছে। হুজুর বললেন, বাবা, তুমি বেঁচে গেছো কারণ ফজরের আজানটা সঠিক সময় পড়েছিল। ওই ডাইনি জিন চালানের মাধ্যমে কালো জাদু করছিল, আর তুমি সেটা দেখে ফেলেছিলে। ও তোমাকে উৎসর্গ করতে চেয়েছিল। আমরা আর দেরি করিনি। ওই দিনই বিকেলের মধ্যে ঢাকায় ফিরে আসি। ঢাকায় এসেও আমি প্রায় 1 মাস জ্বরে ভুগেছি। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পায়নি। আমার বুকের সেই নখের দাগ আজও পুরোপুরি মেলায়নি। ভাইয়া, আমি জানি না কালো জাদু কতটা শক্তিশালী, কিন্তু সেই রাতে আমি যা দেখেছি তা কোনো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আমি শ্রোতাদের শুধু একটা কথাই বলবো, অচেনা জায়গায় গিয়ে কখনো অতিরিক্ত কৌতূহল দেখাবেন না। কিছু কিছু দরজা বন্ধ থাকাই ভালো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আপনাদের আবারও স্বাগত ভয়.com ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন এই অ্যাড্রেসে bhoy.com.story@gmail.com এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার এক দূর সম্পর্কের মামা অনিমেষ শিকদারের জীবনে ঘটেছিল। অনিমেষ মামা পেশায় ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসার। চাকরির সুবাদে তাকে ঘুরে বেড়াতে হতো ভারতের বিভিন্ন দুর্গম প্রান্তে। কিন্তু 1998 সালের শীতকালে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এক প্রত্যন্ত জঙ্গলের বাংলোতে যে অভিজ্ঞতার মুখোমুখি তিনি হয়েছিলেন তা আজীবন তাকে তাড়িয়ে বেরিয়েছে।
সেবার সিমলিপাল অরণ্যের কাছে একটা সার্ভে প্রজেক্টের কাজ পড়েছিল। মামার সাথে ছিল তার ড্রাইভার রতন আর একজন স্থানীয় গাইড। জঙ্গলটা ছিল ঘন শাল আর মহুয়া গাছে ঘেরা। দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছতে কষ্ট হতো। সন্ধে নামতেই জায়গাটা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হতো। মামার থাকার ব্যবস্থা হয়েছিল ব্রিটিশ আমলের পুরনো এক ফরেস্ট রেস্ট হাউসে, নাম ছায়াপথ বাংলো। বাংলোটা টিলার ওপর, নিচে গভীর খাদ আর জঙ্গল। কেয়ারটেকার হিসেবে ছিল এক বৃদ্ধ, নাম হরিপদ। চামড়া কুঁচকে যাওয়া, ঘোলাটে চোখের সেই বৃদ্ধ শুরুতেই মামাকে একটা অদ্ভুত সতর্ক বার্তা দিয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় বলেছিল, সাহাব, 2টা ঘর আপনার জন্য ঠিক আছে, কিন্তু দোতলার সিঁড়ির কোণায় যে 3 নম্বর কেবিনটা আছে ওটা বহুদিন বন্ধ, ওদিকে ভুল করেও যাবেন না। রাতে যদি কোনো আওয়াজ পান তবে দরজা খুলবেন না। মামা যুক্তিবাদী মানুষ, ভূতপ্রেতে বিশ্বাস নেই, তিনি হেসে উড়িয়ে দিলেন কথাটা। প্রথম 2 দিন ভালোই কাটল, কিন্তু গণ্ডগোল শুরু হলো 3য় রাতে। সেদিন অমাবস্যা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। জঙ্গলে বৃষ্টির আওয়াজ শুনলে মনে হয় হাজার হাজার মানুষ ফিসফিস করে কথা বলছে। লোডশেডিং হয়ে যাওয়ায় মামা হ্যারিকেন জ্বালিয়ে নিজের ঘরে বসে ম্যাপ দেখছিলেন। ড্রাইভার রতন আর গাইড নিচের কোয়ার্টারে ঘুমিয়ে পড়েছে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ মামার মনে হলো দোতলার কাঠের মেঝেতে কেউ হাঁটছে। শব্দটা খুব ভারী, ধূপ ধূপ ধূপ, যেন কেউ ভিজে বুট জুতো পরে পায়চারি করছে। মামা ভাবলেন হয়তো হরিপদ কিছু চিক করতে ওপরে গেছে। তিনি দরজা খুলে হাঁক দিলেন, হরিপদ, ওপরে কে? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ আর ঝিঝি পোকার ডাক। মামা আবার ঘরে ঢুকে দরজা দিলেন। মিনিট 10 পর আবার সেই শব্দ। এবার মনে হলো শব্দটা সিঁড়ি বেয়ে নিচে নামছে, খট খট খট, আর সঙ্গে একটা অদ্ভুত গন্ধ। পুরনো আলমারি খুললে যেমন ন্যাপথেলিন আর ভ্যাপসা গন্ধ বেরোয়, তার সাথে মেশানো পচা মাংসের উৎকট দুর্গন্ধ। মামার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। তিনি জানলা দিয়ে টর্চ মারলেন, কেউ নেই। কিন্তু টর্চের আলোটা যখনই বাগানের দিকের পুরনো কুয়োটায় পড়ল, মামা চমকে উঠলেন। মনে হলো কুয়োর পাড়ে কেউ দাঁড়িয়ে আছে, সাদা রঙের কিছু একটা। ভালো করে দেখার আগেই বিদ্যুতের ঝলকানি হলো, আর সেই আলোয় মামা দেখলেন ওটা কোনো মানুষ নয়, একটা কঙ্কালসার দেহ, যার গায়ের চামড়া জায়গায় জায়গায় খসে পড়েছে আর মুখটা অদ্ভুতভাবে ঝুলে আছে বুকের ওপর। মামা ভয় ছিটকে সরে এলেন জানলা থেকে। হ্যালোসিনেশন, মনের ভুল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, খুব আস্তে, টুক টুক টুক। মামা সাহস সঞ্চার করে জিজ্ঞেস করলেন, কে? ওপাশ থেকে হরিপদর গলা ভেসে এলো, সাহাব, দরজাটা খুলুন, আপনার জন্য জল এনেছি। মামা স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা খুলতে যাচ্ছিলেন। ছিটকিনিতে হাত দিয়েছেন, ঠিক তখনই তার মনে পড়ে গেল সন্ধেবেলা হরিপদ বলেছিল তার শরীর খারাপ, সে আজ নিচের আউটহাউস থেকে বেরোবে না। আর তাছাড়া বাইরে প্রবল ঝড় বৃষ্টি, হরিপদর গলার স্বর এত পরিষ্কার শোনা যাচ্ছে কি করে? কোনো বাতাসের শব্দ নেই কেন তার গলায়? মামা হাত সরিয়ে নিলেন। দরজার নিচ দিয়ে হ্যারিকেনের আলোয় তিনি দেখলেন ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটার কোনো পা নেই। দরজার ফাঁক দিয়ে শুধু শূন্যতা দেখা যাচ্ছে, অথচ ওপরের দিকে একটা ছায়া দরজার কাঁচে লেপ্টে আছে। মামা চিৎকার করে উঠলেন, তুই কে? চলে যায় এখান থেকে। বাইরে থেকে হরিপদর গলাটা পাল্টে গেল। এবার সেই গলায় আর কোনো মানুষের স্বর নেই, সেটা যেন কোনো গভীর কুয়ো থেকে আসা এক যান্ত্রিক হাড়হিম করা আওয়াজ। জল খাবে না সাহাব? 3 নম্বর চাবিটা দাও, আমার খুব কষ্ট হচ্ছে ভেতরে, দরজাটা খুলে দাও। এরপর শুরু হলো দরজায় আচড়ানোর শব্দ, যেন কোনো বন্য জন্তু নখ দিয়ে দরজা চিড়ে ফেলতে চাইছে। ক্যাঁ চ ক্যাঁ চ। মামা টেবিলটা টেনে দরজার সামনে ঠেসে দিলেন। তিনি বুঝতে পারছিলেন দরজার ওপাশে জিনিসটা মানুষ নয়। হঠাৎ ওপরে দোতলা থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল, কোনো নারীর গলা ফাটানো চিৎকার, আর তারপরেই একটা ভারী জিনিস পড়ার শব্দ, দাঁড়াম।
মামার মনে হলো ছাদটা বোধহয় ভেঙে পড়বে। তিনি ঘরের কোণায় কুকুরে বসে রইলেন, হাতে শক্ত করে ধরা টর্চটা। সারা রাত ধরে সেই তাণ্ডব চলল, কখনো দরজায় ধাক্কা, কখনো জানলার কাছে নখের আঁচড়, আর মাঝে মাঝে সেই পচা মাংসের ভ্যাপসা গন্ধটা তীব্র হয়ে নাকে এসে লাগছিল। ভোরের আলো ফোটার ঠিক আগে সব শান্ত হয়ে গেল। সকালে যখন রতন আর গায়ের দরজা ভেঙে মামাকে উদ্ধার করল, তখন তিনি জ্বরে কাঁপছেন। মামা রতনকে বললেন হরিপদকে ডাকতে। গাইড মুখ নিচু করে বলল, স্যার, হরিপদ তো কাল সন্ধেই মারা গেছে, হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টির জন্য আপনাকে রাতে খবরটা দেব না। মামা পাথরের মতো জমে গেলেন। কাল রাতে তবে দরজার ওপাশে কে ছিল? বাংলো ছাড়ার আগে মামা দোতলা একবার উঁকি দিয়েছিলেন। 3 নম্বর কেবিনের দরজার সামনে ধুলোর ওপর একজোড়া অদ্ভুত পায়ের ছাপ ছিল। মানুষের পায়ের ছাপের উল্টো দিকে, অর্থাৎ গোড়ালি সামনের দিকে আর আঙ্গুল পিছনের দিকে। আর দরজাটার কাঠের ওপর ছিল গভীর নখের আঁচড়, যা কোনো মানুষ পক্ষে করা সম্ভব নয়। পরে স্থানীয়দের কাছে শোনা গিয়েছিল বহু বছর আগে এক ব্রিটিশ অফিসার ওই 3 নম্বর ঘরে তার স্ত্রীকে খুন করে কুয়োতে ফেলে দিয়েছিল, তারপর নিজে ওই ঘরেই গলা দড়ি দেয়। সেই থেকে অমাবস্যার রাতে ওই অফিসার নাকি ফিরে আসে, আর যাকে পায় তাকেই 3 নম্বর ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনিমেষ মামা এরপর আর কোনোদিন পাহাড়ি বা জঙ্গল ঘেরা ডাকবাংলোতে রাত কাটাননি। আজও মাঝরাতে বৃষ্টির শব্দ হলে তিনি চমকে ওঠেন, আর তার নাকে ভেসে আসে সেই পচা মাংসের ভ্যাপসা গন্ধ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আপনাদের আবারও স্বাগত ভয়.com ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন এই অ্যাড্রেসে bhoy.com.story@gmail.com এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার নাম ডক্টর আবির, ছদ্মনাম। আমি বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালের নিউরোলজি বিভাগের ডাক্তার। বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে পড়ার কারণে আমি ভূত প্রেত আত্মা এসব কোনোদিনই বিশ্বাস করতাম না। কিন্তু 2010 সালের সেই কাল রাত্রি আমার জীবনের সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই ঘটনা আমি আজ পর্যন্ত আমার স্ত্রীকেও বলিনি, পাছে সে আমাকে পাগল ভাবে। আজ আপনার প্ল্যাটফর্মে নাম গোপন রাখার শর্তে ঘটনাটি শেয়ার করছি। ঘটনাটি ঘটেছিল যখন আমি চট্টগ্রামের একটি বিখ্যাত মেডিকেল কলেজের 3rd ইয়ারের ছাত্র। আমাদের ক্যাম্পাসের পেছনে একটা পরিত্যক্ত মর্গ ছিল, যেটা ব্রিটিশ আমলে তৈরি। ওটাকে সবাই লাল দালান বলে ডাকত। কথিত আছে 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিরা সেখানে শত শত মানুষকে টর্চার করে মেরে ফেলে রেখেছিল। 80-র দশকের পর থেকে ওটা পাকাপাকিভাবে সিলগালা করে দেওয়া হয়। সেবার আমাদের অ্যানাটমি ভাইভা পরীক্ষা সামনে। আমাদের 3 বন্ধুর, আমি, সাজিদ আর তন্ময়, প্রিপারেশন খুব খারাপ। মেডিকেল স্টুডেন্টদের মধ্যে একটা অলিখিত নিয়ম আছে, পরীক্ষার আগে হিউম্যান বোনস বা আসল মানুষের হাড়গোড় হাতে নিয়ে প্র্যাকটিস করলে পড়া ভালো মনে থাকে। কিন্তু নতুন হাড় পাওয়া খুব কঠিন। তন্ময় খবর পেল ওই পরিত্যক্ত লাল দালানের পেছনের ভেন্টিলেটরটা নাকি ভাঙা, আর ভেতরে পুরনো আমলের অনেক স্পেসিমেন আর কঙ্কাল এখনও পড়ে আছে।
আমাদের মাথায় তখন শয়তান চাপল। ঠিক করলাম রাতে আমরা ওই মর্গে ঢুকব এবং প্র্যাকটিসের জন্য একটা কঙ্কাল চুরি করে আনব। রাত 2:15, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পুরো ক্যাম্পাস নিস্তব্ধ। আমরা 3 জন টর্চ লাইট আর একটা বড় চটের বস্তা নিয়ে লাল দালানের পেছনে পৌঁছালাম। ভাঙা ভেন্টিলেটর দিয়ে প্রথমে সাজিদ, তারপর আমি এবং শেষে তন্ময় ভেতরে ঢুকলাম। ভেতরে নামার পর বুঝলাম আমরা কত বড় ভুল করেছি। বাতাসের গন্ধটা সাধারণ পচা গন্ধের মতো না, মনে হচ্ছিল হাজার হাজার বছরের পুরনো জমাট বাঁধা রক্ত আর ফরম্যালিনের এক তীব্র কটু গন্ধে দম বন্ধ হয়ে আসছে। টর্চের আলোয় দেখলাম বিশাল হল রুম, সারি সারি স্ট্রেচার পড়ে আছে, আর তাতে সাদা চাদর দিয়ে ঢাকা কিছু উঁচু ঢিবি। 30 বছর ধরে বন্ধ থাকা একটা জায়গায় স্ট্রেচারের উপর চাদরগুলো ধবধবে সাদা থাকে কি করে? এই প্রশ্নটা মাথায় আসতেই আমার গা ছমছম করে উঠল। সাজিদ ফিসফিস করে বলল, আবির, ওই দেখ কর্নারে একটা কঙ্কাল ঝোলানো, ওটাই নেব, চল দ্রুত কাজ শেষ করি। আমরা পা টিপে টিপে সেদিকে এগোচ্ছি। মেঝের ধুলোয় আমাদের পায়ের ছাপ পড়ছে। হঠাৎ তন্ময় আমার হাত খপ করে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। সে কাঁপা গলায় বলল, দোস্ত, ভালো করে দেখ, আমরা যখন ঢুকলাম তখন ওই 3 নম্বর স্ট্রেচারের চাদরটা কি নড়ছিল? আমি ধমক দিয়ে বললাম, বাজে বকিস না, বাতাসের কারণে নড়ছে। আমরা কঙ্কালটার কাছে গেলাম। সাজিদ ওটা নামাতে যাবে, ঠিক তখনই পুরো হল রুমের তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে গেল। এত ঠান্ডা যে আমাদের নিঃশ্বাস ধোঁয়া হয়ে বের হতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে আমাদের ঠিক পেছনে সেই 3 নম্বর স্ট্রেচার থেকে একটা ক্যাচ ক্যাচ শব্দ এলো, যেন পুরনো মরচে ধরা কোনো স্প্রিংয়ের খাটে কেউ নড়াচড়া করছে। আমরা 3 জন জমে গেলাম। ধীরে ধীরে ঘাড় ঘোরালাম। ভাই, আমার ডাক্তার হওয়ার সুবাদে অনেক লাশ দেখার অভিজ্ঞতা আছে, কিন্তু আমি যা দেখলাম তার জন্য কোনো বিজ্ঞান আমাকে প্রস্তুত করেনি। সেই 3 নম্বর স্ট্রেচারের সাদা চাদরটা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং নিচ থেকে উঠে বসলো একটা শরীর, কিন্তু ওটা কোনো মানুষের শরীর না, লম্বায় প্রায় 8 ফুট হবে। তার শরীরে কোনো চামড়া নেই, টকটকে লাল মাংসপেশিগুলো দপদপ করছে, শিরা উপশিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর তার মাথাটা তার শরীরের সাথে উল্টো করে লাগানো, অর্থাৎ তার মুখটা পিঠের দিকে। সে উঠে বসার পর তার উল্টো ঘাড়টা একটা বিকট মটমট শব্দ করে 180 ডিগ্রি ঘুরে আমাদের দিকে ফিরল। তার কোনো চোখ নেই, চোখের কোটরে 2টো কালো গর্ত, আর মুখটা নেই, শুধু চোয়ালটা ঝুলে আছে বুকের ওপর। তন্ময় ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। সাজিদ আর আমি তন্ময়কে কাঁধে তুলে দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। মনে হলো মেঝের নিচ থেকে অদৃশ্য কোনো শক্তি আমাদের পা চেপে ধরেছে। সেই চামড়াবিহীন সত্তাটা স্ট্রেচার থেকে নামল। সে মানুষের ভাষায় কথা বলল না, সে একটা অদ্ভুত যান্ত্রিক গলায়, যেন রেডিওর ফ্রিকোয়েন্সি টিউন করা হচ্ছে এমন শব্দে বলল, আমার হাড় তোরা নিবি? আমার শরীরটা যে এখনো জুড়তে পারিনি। বলতে বলতেই সে হাত বাড়ালো। তার হাতটা রাবারের মতো লম্বা হয়ে তন্ময়ের পায়ের গোড়ালি পেঁচিয়ে ধরল। সাজিদ আর আমি প্রাণপণে তন্ময়কে টানছি, আর ওই জিনিসটা তন্ময়কে অন্ধকারের দিকে টানছে। তন্ময়ের জ্ঞান ফিরে এলো এবং সে এমনভাবে আর্তনাদ করতে লাগলো যা কোনো মানুষের গলার স্বর নয়। আমি পকেট থেকে একটা সার্জিক্যাল ব্লেড বের করলাম, যেটা আমি সব সময় সাথে রাখতাম। ভেবেছিলাম মাংস কাটবে, কিন্তু ব্লেডটা লাগার সাথে সাথে আগুনের স্ফুলিঙ্গ বের হলো, যেন আমি পাথরে আঘাত করেছি। জিনিসটা এবার রেগে গেল। সে একটা হুঙ্কার দিল, আর সেই হুঙ্কারে রুমের সব কাঁচের জারগুলো একসাথে ঝনঝন করে ভেঙে গেল। ফরম্যালিন আর পচা স্পেসিমেনগুলো মেঝেময় ছড়িয়ে পড়ল। ওই বিশৃঙ্খলার মধ্যে আমি দেখলাম
ছায়ার মধ্যে থেকে আরও কতকগুলো ছোট ছোট অবয়ব বেরিয়ে আসছে। সেগুলো দেখতে ছোট বাচ্চার মতো, কিন্তু তাদের সারা শরীর কালো লোমে ঢাকা আর চোখগুলো লাল। সাজিদ চিৎকার করে বলল, আবির, সূরা পড়, যা মনে আসে পড়। আমরা চিৎকার করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অদ্ভুত ব্যাপার, আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে ওই চামড়াবিহীন সত্তার শরীরে ধোঁয়া বের হতে শুরু করলো। সে যন্ত্রণায় ছটফট করতে করতে তন্ময়ের পা ছেড়ে দিল। এই সুযোগে আমরা তন্ময়কে চ্যাংদোলা করে ভেন্টিলেটরের দিকে দৌড়ালাম। আমি যখন ভেন্টিলেটর দিয়ে বেরোচ্ছি তখন শেষবারের মতো পেছনে তাকালাম। দেখলাম ওই লাল মাংসের পিণ্ডটা ঠিক আমার দিকে তাকিয়ে আছে এবং তার ঝুলে যাওয়া চোয়াল দিয়ে একটা পৈশাচিক হাসি হাসছে। সে ফিসফিস করে বলল, আজ ছেড়ে দিলাম, কিন্তু আমার অংশ তোদের সাথেই যাচ্ছে। আমরা তিনজন কোনো মতে হোস্টেলে ফিরে আসি। সেই রাতে আর কেউ ঘুমায়নি। সবাই এক রুমে লাইট জ্বালিয়ে বসেছিলাম। ভেবেছিলাম বিপদ কেটে গেছে, কিন্তু আসল বিভীষিকা শুরু হলো তার পরের দিন থেকে। তন্ময়, যে ছেলেটা সবসময় হাসি খুশি ছিল, সে একদম চুপ হয়ে গেল। সে অন্ধকার ঘরে বসে থাকত আর একা একা বিড়বিড় করত। একদিন রাত 3টের সময় আমি ঘুম ভেঙে দেখি তন্ময় আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কাঁচা মুরগি। সে মুরগিটাকে ছিঁড়ে ছিঁড়ে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে, আর তার চোখ দুটো ঠিক ওই লাল দালানের সেই চামড়াবিহীন সত্তার মতো কালো গর্ত হয়ে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠতেই সে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু তারপর থেকে ক্যাম্পাসে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। হোস্টেলের কুকুরগুলো তন্ময়কে দেখলেই ভয়ে পালাতো, আর তন্ময়ের রুম থেকে পচা মাংসের গন্ধ বেরোতো। 1 মাস পর তন্ময় নিখোঁজ হয়ে যায়। পুলিশ, গোয়েন্দা কেউ তাকে খুঁজে পায়নি, কিন্তু নিখোঁজ হওয়ার আগে সে তার ডায়েরিতে একটা লাইন লিখে গিয়েছিল, ওরা আমাকে ডাকছে, আমার চামড়াটা ওদের খুব পছন্দ হয়েছে, আমি ওদের সাথে মিশে যেতে চাই। ভাই, আজ 10 বছর হয়ে গেল। আমি জানি না তন্ময় কোথায়, কিন্তু মাঝে মাঝে হাসপাতালের মর্গে ডিউটি করার সময় যখন আমি একা থাকি, আমার মনে হয় পেছনের কোনো স্ট্রেচার থেকে সেই ক্যাচ ক্যাচ শব্দ আসছে, আর কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, আমার হাড় ফেরত দিবি না? এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com-এ।